তারপর সেই একই ভঙ্গিতে পা দুটোকে উঁচু করে তুলে উবু হয়ে বসে দুহাত দিয়ে খেতে লাগে মাংস। দুই গালে মুখে নাকে মাংসের ঝোল লেগে একটা আষ্টে গন্ধ পড়ে ওঠে সমস্ত বাড়ি জুড়ে। সিই ভেঞ্চার স্টেশনে আপনাকে স্বাগত। অনুগ্রহ করে শুনবেন, আর কিছুক্ষণের মধ্যেই সিই ভেঞ্চার স্টেশন থেকে গল্পবাহার ট্রেনটি ছাড়বে। আজকের এই ট্রেনের প্রধান চালক মহা ডাকিনীর ভোগ। তাই আর এক মুহূর্ত দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, তাই যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রতি শনিবার ঠিক রাত ৯:৩০ গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই পরবর্তী সমস্ত নানা স্বাদের ভ্রমণের আনন্দ নিতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। বাইরের বারান্দার দরজাটা থেকে ক্রমাগত একটা খটখট করে শব্দ এসে যাচ্ছে কানে। দুপুরে ভাত খাওয়ার পরে বেশ জম্পেশ করে ঘুমটা এসেছিল, কিন্তু কানের কাছে এক নাগাড়ে এই শব্দে ঘুমটা ভেঙে যেতে বাধ্য হলো রুনু। বাইরে বিড়াল কুকুর এলো নাকি? ওদিকে কান্না দিয়ে আবার চোখ বুজে কানে বালিশ চেপে ঘুমানোর চেষ্টা করলো রুনু, কিন্তু এবার ওর মনে হলো ওকে যেন সত্যি কেউ ডাকছে, আর তার সাথে দরজা ধাক্কা দিচ্ছে একভাবে। খুব ক্ষীণ স্বরে একটা মহিলার কণ্ঠের আওয়াজ। রুনু, হ্যাঁ রুনু, নিচে আয়। হ্যাঁ রুনু, রুনু। এই ভর দুপুর বেলায় আবার কে এলো? রুনু সদ্য কলেজ পাশ করে ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়বে বলে বেশ কিছু টুকটাক কলেজে খোঁজ খবর নিচ্ছে। মাঝে কটা দিন কলেজ না থাকায় দুপুরের সময়টা তার তেমন কিছু করার থাকে না, তাই বই পড়তে পড়তে চোখ লেগে গেলে একটু ঘুমিয়ে পড়ে। গত এক সপ্তাহ ধরে তার রুটিন এমনভাবেই চলছে, কিন্তু আজ যেন এই রুটিনের সামান্য ছেদ ঘটল। বিছানা ছেড়ে উঠিয়ে চুলটা ভালো করে উঁচু করে বেঁধে নেয় রুনু। চোখে তখনও অল্প ঘুম। তারপর গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে একতলার দিকে নামতে থাকে নিচে। শব্দটা যেন ধীরে ধীরে বাড়তে থাকে। গলার আওয়াজটা মনে করার চেষ্টা করেও রুনু কিছুতেই মনে করতে পারে না এটা কার গলার স্বর। ময়না মাসির। আজকে বাড়িতে মা বাবা ভাই কেউই নেই, সবাই গেছে কলকাতায় তাদের এক আত্মীয়ের শ্রাদ্ধে। রুনু তাই বাড়িতে একাই থেকে গেছে। কলেজে পড়ার সময় টানা ৩ বছর হস্টেলে থাকার পরে আজকাল বাড়ি থেকে কোথাও যেতে আর তেমন ভালো লাগে না। মনে হয় নিজের ঘর বিছানা আগলেই পড়ে থাকি। তাই রুনু কলেজও খুঁজছে বাড়ির আশেপাশে, যাতে বাড়ি থেকেই রোজ যাতায়াত করা যায়। সিঁড়ির একদম শেষ ধাপটা নামতেই একটা পচা আষ্টে গন্ধ নাকে এলো তার, আর তার সাথে ওই শব্দটা যেন আরো স্পষ্ট হয়ে উচ্চারিত হলো কানে। ক্যাচ ক্যাচ শব্দ হয়ে দরজাটা খুলতেই ভয়ে দুটো পা পিছিয়ে এলো রুনু। দরজা খুলে এমন একটা দৃশ্য দেখতে হবে সে কখনো ভাবেনি। একটা মহিলা প্রায় মাঝবয়স্ক, পরনে লাল রঙের শাড়ি, কিন্তু চেহারার মধ্যে সব থেকে সাংঘাতিক হলো তার মুখের চেহারাটা। এমন সাংঘাতিক মুখ কোনো জ্যান্ত মানুষের হতে পারে? ভয়ে বুকের ভেতরটা যেন তার শিউরে ওঠে। সমস্ত গায়ের রং কুচকুচে কালো, চোখ দুটো যেন গর্তের বাইরে বের হয়ে এসেছে। গালের একদিকটা ঘায়ে কালো ফোস্কার মতো হয়ে আছে। চোখ দুটো যেন স্থির, মুখের হাসিটা কেমন যেন শিরশিরে অনুভূতি যোগায়। ওই হাসির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না একভাবে। মুহূর্তের ভয়টা সামান্য সামলে নিয়ে রুনু একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবেন আপনি? মহিলাটি রুনুর কথা শুনে ভীষণ খুশি হল। তারপর বড় মুখের হাসিটা আরো চওড়া করে বলল, কিছু খাবার হবে? বড় খিদা পাইছে, কতদিন খাইনি, কতদিন। তারপর ঘটনার বিহবলতার মুহূর্তের মধ্যেই সেই মহিলা রুনুর মুখের কাছে তার নাকটা নিয়ে আসে।
রুনুর মনে হয় তাকে যেন কেউ আষ্টে গন্ধের ঝুড়িতে ফেলে দিয়েছে। একটা বমির উদ্রেক চলে আসে মুখের ভেতরে। সেই মহিলা এবার রুনুর মুখের কাছে তার নাকটা নিয়ে এসে শুঁকতে শুঁকতে একটু খ্যানখ্যানে গলায় বলে, তোদের বাড়িতে তো মাংস আছে। হা, কি সুন্দর গন্ধ। দে না কটা মাংস, বড্ড খিদে লাগছে, বড্ড খিদে। রুনুর মনে হয় তার বুকের ভেতরটায় কেউ যেন খামচে ধরেছে খুব জোরে। সত্যিই আজকে তাদের বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছে, কিন্তু সেটা একমাত্র রুনু নিজে ছাড়া আর কেউ জানে না। সামান্য কাঁচা মাংস আগামীকালের জন্য ফ্রিজে রেখে বাকি মাংসটা সে আজকের জন্য রান্না করেছে। কিন্তু এই সমস্ত কথা তো ওই অচেনা মহিলাটির জানা সম্ভব নয়। এমনকি তার নাম যে রুনু, এটাই বা ওই মহিলা জানল কি করে? একটা ভয়ের মৃদু স্রোত খেলে গেল রুনুর মেরুদণ্ড বরাবর। রুনু পরপর তার সাথে ঘটা ঘটনায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল ভয়। কিন্তু একটা মানুষ তার দরজার গোড়ায় এসে তার থেকে সামান্য দুপুরের খাবার চাইছে, সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার মতো মানসিকতা রুনুর একেবারেই নেই। যতই হোক, তার উচিত একটা অভুক্ত মানুষকে খাওয়ানো। তাছাড়া মহিলাটির পোশাক আশাক আর তার চেহারা দেখে তার জন্য বেশ দয়াই হয়। তাছাড়া আজকাল খুব বিপদে পড়লে তবেই মানুষ পেটের দায়ে অন্যের বাড়িতে এসে খাবার ভিক্ষে চায়। রুনু শুধু শুধু ভয় পাচ্ছে। হয়তো তাদের বাড়ির আশেপাশে মাংসের গন্ধ বেরোচ্ছে, তাই এই মহিলাটি এসেছে। আর নাম সে হয়তো শুনেছে আগে কোথাও, কিংবা প্রায় 3 বছর বাড়ি ছিল না রুনু, তখনই হয়তো এই বাড়িতে এসেছিল ভিক্ষা করতে। কখনো মা বাবার মুখে শুনেছে। নিজের মনকে কথাগুলো বুঝিয়ে রুনু হাসি মুখে নিজেকে সামলে নিয়ে বলল, আসুন মাসি, এই রান্নাঘরে টেবিলে এসে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মহিলাটি তার ঘরে ঢুকে রান্নাঘরের টেবিলে বসল। সাথে সাথেই আরো জাঁকিয়ে বসল সেই পচা আষ্টে গন্ধটা। রুনুর গলার কাছে সেই বমি ভাবটা আবার জেগে ওঠে। তবে রুনু তার মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না। মহিলাটির চোখ দুটো এবং সমস্ত মুখের ভঙ্গি যেন আর 5টা সাধারণ মানুষের মতো নয়, আলাদা, পুরোটাই আলাদা। ঠোঁটের ভিতর থেকে দাঁতগুলো কেমন যেন সামনের দিকে বেরিয়ে এসেছে, ঠিক নর রাক্ষসের মতো। টকটকে লাল একটা জিভ ঠেলে বেরিয়ে আসছে বাইরের দিকে। রুনু একটা থালায় ভাত সবজি আর অন্য থালায় মুরগির মাংস এনে রেখে দিল সেই মহিলাটির সামনে। বহুদিনের বন্দি থাকা হিংস্র কোনো জন্তু ছাড়া পেলে যেমনভাবে ছটফট করে ওঠে, মাংসের বাটিটা দেখার পর সেই মহিলাও তেমনভাবে ছটফট করে উঠল। 2 হাতে ভাত চটকে 2 হাত দিয়ে মুখের মধ্যে খাবারের গ্রাসগুলো তুলতে লাগলো সে। মাংসের বাটিটা 2 হাতে ধরে মুখের কাছে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে খেতে লাগলো সেই মাংসের ঝোল। তার ঠোঁটের 2 পাশ দিয়ে সেই ঝোল বয়ে ক্রমে ভিজে যাচ্ছে তার শাড়ি পোশাক। তাতেও যেন সেই মহিলার কোনো প্রক্ষেপ নেই। চেয়ারের ওপর উবু হয়ে বসে রয়েছে সে। মাথায় শনের দড়ির মতো চুল জট হয়ে পিঠের ওপর পড়ে রয়েছে এলোমেলো হয়ে। রুনু হাতে জল নিয়ে সেই মহিলার থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে কাঠ হয়ে দেখতে লাগলো সেই দৃশ্য। তার মনে হচ্ছে তার পা দুটোকে কেউ যেন মাটির সাথে শক্ত করে আটকে দিয়েছে চুম্বকের মতো। সে চাইলেও নড়তে পারছে না। এরপরই ঘটল সেই রক্ত জল করা ঘটনা। মাংসের হাড়গুলোকে চিবিয়ে চিবিয়ে গিলে খাচ্ছে সে, আর তাতেই যেন দরজা জানলা বন্ধ করা সেই ঘরের ভিতরে মাংসের হাড় চিবানোর একটা কড়মড় করে শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। মহিলাটি কয়েক নিমিষের মধ্যে সমস্ত থালা বাটি চেটে শেষ করে মাংসের বাটিটা রুনুর দিকে এগিয়ে ধরে হিংস্র কণ্ঠে বলল, আরো কটা মাংস দে তো, বড্ড খিদা পাইছে, বড্ড খিদা পাইছে রে। দে দে মাংস দে, খাই। হা, কতদিন পরে যে এমন মাংস খেলাম। কি সুন্দর রান্না করেছিস তুই মাংসটা। অন্য কেউ বললে হয়তো এই কথাটায় রুনুর থেকে বেশি আনন্দ আর কেউ পেত না। রুনু ছোট থেকেই রান্না করে কাউকে খাওয়াতে বড়ই ভালোবাসে। তার রান্নার হাতটাও বেশ পাকা রাঁধুনির মতোই। মুরগির মাংসটা সে নিজেই আজকে রান্না করেছিল, কিন্তু আজ যেন কিছুতেই সে খুশি হতে পারল না। কেমন যেন একটা চাপা অস্বস্তি সমস্ত ঘর জুড়ে বিরাজ করছে, আর তার সাথে সেই বিশ্রী আষ্টে গন্ধ। তার রাতের খাবারের জন্য ফ্রিজে রাখা রয়েছে আর মাত্র 2 পিস মাংস।
রাতে মা বাবা ভাইয়ের বাড়ি ফিরতে বেশ রাত হবে, কিন্তু বাঙালি বাড়িতে অতিথি দেব ভব। ফ্রিজ থেকে বাকি মাংসের বাটিটা নামিয়ে দেওয়ার সাথে সাথে হাত থেকে ছোঁ মেরে বাটিটা কেড়ে নেয় সেই মহিলা। তারপর সেই একই ভঙ্গিতে পা দুটোকে উঁচু করে তুলে উবু হয়ে বসে দুহাত দিয়ে খেতে লাগে মাংস। দুই গালে মুখে নাকে মাংসের ঝোল লেগে একটা আষ্টে গন্ধ পড়ে ওঠে সমস্ত বাড়ি জুড়ে। বাইরে ততক্ষণে দুপুর গড়িয়ে আচমকা মেঘ জমেছে আকাশে, আর তাতে যেন ঘরের ভেতরের আলোটা আরো বেশি করে কমে যাচ্ছে। হঠাৎ সেই মাংসের বাটিটা শেষ করে সেই মহিলা বলে ওঠে, আরো দে, আরো মাংস দে, দে দে, তাড়াতাড়ি দে, আমার যে খিদে হয় না, খিদে পেলে যে আমি কাঁচা মানুষকেও চিবিয়ে খেয়ে ফেলি রে, দে দে, মাংস দে। রুনুর মাথাটা ভোঁ ভোঁ করে উঠল। বাইরে ততক্ষণে প্রবল বেগে ঝড় শুরু হয়েছে। জানলার কপাটগুলো সেই ঝড়ে ধমধম আওয়াজ করে পড়ছে। কোনো মতে কাঁপা কণ্ঠে সে বলল, আমার কাছে রান্না করা মাংস নেই, রান্না করে তবে দেবো। রুনুর ভয়ার্ত মুখ দেখে সেই মহিলা এবার বীভৎসভাবে হেসে উঠল। আরে আমার কাঁচা মাংসতেই হয়ে যাবে, রান্না করা মাংস লাগবে না রে। কোথায় আছে মাংস? শিগগির বের করে আমাকে দে। আমার বড্ড বেশি খিদে পেলে কিন্তু আমি মানুষকেও কামড়ে খেয়ে ফেলি। দে দে, মাংস দে। রুনু কোনো মতে নিজের অবশ শরীরটা নিয়ে টেনে হিঁচড়ে যায় ফ্রিজ অব্দি। কাঁচা মাংসটা নিয়ে টেবিলে নামিয়ে রেখে আর নিজের বমিকে আটকে রাখতে পারে না। হড়হড় করে বমি করে ফেলে সেখানেই। আর শুনতে পায় তার পিছনে সেই মহিলা উবু হয়ে বসে কাঁচা মাংসগুলো কড়মড় করে চিবাচ্ছে। তার ঠোঁটের দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। কতক্ষণ যে কল খুলে মুখে জল ছেটাচ্ছিল রুনুর খেয়াল নেই। হঠাৎ কাঁচের বাটি মাটিতে পড়ে ভেঙে যাওয়ার শব্দে তার সম্বিত ফিরল। আরো মাংস দে, দে। সেই মহিলা এখন রাগে গজগজ করছে। তার চেহারা সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। নেই আমার কাছে আর মাংস রান্না করা, তুমি চলে যাও এখান থেকে, এ বাড়ি ছেড়ে তুমি চলে যাও। আমি কে? আমি ডাকিনি। মাংস যখন নেই তাহলে তোকেই চিবিয়ে খায়। হায় হায় হায়। আর চলে যাব কেন? তুই তো আমায় ডাকলি রে ঘরে, খেতে দিলি আমায়, আমি তো আর যাব না। সেই আলো অন্ধকারের আবছা আলোয় রুনু দেখতে পায় সেই মহিলার চোখ দুটো জলজল করে জ্বলছে লাল রঙের ভাড়ার মতো। তার সমস্ত শরীর থেকে খসে খসে পড়ছে চামড়া, আর গুঁড়ো গুঁড়ো হয়ে কালো ছাইয়ের মতো মিলিয়ে যাচ্ছে বাতাসে। সেই মহিলাকে এখন আর কোনো মধ্যবয়স্ক সদবা মহিলার মতো দেখতে লাগছে না, বরং হাড় বের হওয়া এক নরকেকো পিশাচিনী লাগছে। তার সারা মুখ লাল রঙে ভর্তি, তার অট্টহাসির শব্দ তীব্র ফলার মতো কানে এসে বিচ্ছে। সমস্ত ঘর জুড়ে একটা দম বন্ধ করা পরিবেশ। সেই মহিলারূপী পিশাচি এবার মাকড়সার মতো আকার নিল। তারপর মাথা পিছনে ঘুরিয়ে চার হাত পায়ে হিংস্র সাপদের মতো করে এগিয়ে আসতে লাগলো রুনুর দিকে। তার মুখটা এখন বীভৎস রকম লম্বাটে হয়ে গেছে। সামনে সূচালো দাঁতগুলো অতিরিক্ত রকম বাইরে বেরিয়ে এসেছে। জিভ দিয়ে টপ টপ করে লালচে রক্ত পড়ে সাদা মেঝে লাল রক্তে ভরে উঠেছে। তেমনভাবে এগোতে এগোতে সে এখন রুনুর থেকে মাত্র 3 হাত দূরে। সাংঘাতিক ভয়ে রুনুর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, গলার স্বর আটকে গেছে। বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, কিন্তু তার মধ্যেও সমস্ত শরীর ঘেমে গেছে তার। আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, তুমি চলে যাও এখান থেকে দয়া করে। চলে যাব কেন? কি ক্ষতি করেছিস? কেন কি ক্ষতি করেছিস তুই বুঝতে পারছিস না? তোর কি মনে নেই আমার সেই গলার হারটা নিয়ে আমার শেষ স্মৃতিটুকু কেড়ে নিলে? মনে নেই? রুনুর মনে হলো তার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেল। এতক্ষণে সমস্ত ভয় উপচে এবার তার মনে শুরু হলো অন্য এক ভয়, একটা অপরাধের শাস্তি পাওয়ার ভয়। বাইরে ততক্ষণে বৃষ্টিটা একটু ধরে এসেছে।
কাদা প্যাচ প্যাচে রাস্তার ওপর দিয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ মাঝরাত অব্দি হয়ে গিয়েছিল রুনুর বাবা মায়েদের। বাইরে থেকে ঘরটাকে সম্পূর্ণ অন্ধকার দেখে একটা চাপা ভয় কাজ করে তাদের মনে। রুনুর মা তাড়াতাড়ি দৌড়ে যায় ঘরের দিকে। রুনু, এই রুনু, রাতের বেলা এমন অন্ধকার করে রেখেছিস কেন ঘরটাকে? রুনু। না, তাদের মেয়ের কোনো আওয়াজ আসে না ঘরের ভেতর থেকে। ডুপ্লিকেট একটা চাবি থাকেই তাদের কাছে, সেটা দিয়ে ঘরে ঢুকে আলোগুলো পরপর জ্বালাতে রান্নাঘরের দিকে নজর গেল সকলে। আর সাথে সাথে একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল প্রত্যেকের মেরুদণ্ড দিয়ে। ওরা তিনজনই দেখতে পেল রুনু তাদের দিকে পেছন দিক করে বসে দুপা ছড়িয়ে রয়েছে। তার লম্বা চুল মেঝে অব্দি গড়িয়ে আছে, আর ডাস্টবিন থেকে কতদিনের পড়ে থাকা এঁটো খাবার, মাছের আঁশ, মুরগির হাড়গুলো বড় তৃপ্তিতে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে। হঠাৎ রুনু ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। তার চেহারা দেখে তার মা আর দাঁড়িয়ে থাকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। রুনুর দু চোখ সম্পূর্ণ সাদা ফ্যাকাশে, সেখানে কোনো মনির বিন্দু মাত্র অস্তিত্ব নেই। ঠোঁটের দুপাশে লেগে আছে মাছের আঁশ, রক্ত। আর তার মুখের আকারটা আচমকা অনেকটা বড় হয়ে কান পর্যন্ত হয়ে গেছে। হঠাৎ একটা অচেনা খসখসে মেয়েলি গলায় রুনু বলে উঠল, উত্তরবঙ্গের নামকরা কলেজ, শিলিগুড়ি থেকেও 12-13 কিলোমিটার ভেতরে। ছোট থেকেই ভূগোল নিয়ে পড়ার শখ, তাই অনেকদিন ধরে খোঁজ খবর করে চারিদিক থেকে অনেক তথ্য জোগাড় করে তার মনের মতো ওই কলেজে গিয়ে ভর্তি হয় রুনু। ভালো কলেজ, ভালো রকমের সুযোগ সুবিধা থাকলেও, কলেজে গিয়ে মনের সমস্ত ইচ্ছে পূরণ হলেও একজন বিশ্বস্ত রুমমেটের বড্ড অভাব ছিল তার। সব হয়েও যেন একটা মনমরা ব্যাপার কাজ করত সবসময়। অবশেষে একদিন কলেজে এলো একটা মেয়ে, শারীরিক গঠনে সামান্য নেপালি ছাপ। তার বাড়ি দার্জিলিংয়ের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে। বরাবরই গ্রাম মফস্বল থেকে আসা ছেলে মেয়েগুলোকে জায়গা করে নিতে সামান্য কাঠখড় পোড়াতে হতো। হঠাৎ একদিন ফর্সা ছিমছাম সেই মেয়েটি রুনুকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি দেখলাম ওই বটগাছটার মোড়ের মাথায় একটা রুম ভাড়া করে রয়েছো। তোমার সাথে কি কোনো রুমমেট থাকে নাকি একাই থাকো তুমি? না, আসলে আমি তো অনেকটা দূর থেকে এসেছি, সেই মেদিনীপুর থেকে। কাজেই তেমন চেনা জানা না থাকার জন্য আমি আপাতত একাই থাকছি। শুধু একটা রুমমেট খুঁজছি, বিশ্বস্ত। ভাড়ার এতগুলো খরচও বেঁচে যাবে, আবার আমাকে একাও থাকতে হবে না। এরপরে সেই মেয়েটি রুনুর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, ও, আমি ঋদ্ধা। আমারও না একই অবস্থা। একই আমি দার্জিলিং থেকে এসেছি, কাজেই চেনা পরিচিত কেউই নেই। আর তাছাড়া সত্যি বলতে একটা রুম একা ভাড়া নিয়ে সারা মাস চালানোর মতো আর্থিক অবস্থাও আমার নেই। যদি তুমি রাজি থাকো তাহলে আমরা দুজন যদি এক রুমে থাকি। প্রস্তাবটা রুনু লুফে নিয়েছিল একেবারে। 3 বছর ধরে তারা একই সাথে রুমমেট হিসেবে ছিল। গরমের সময় দার্জিলিংয়ে কিংবা দুর্গাপুজোর সময় কলকাতা, দুজন দুজনের বাড়িতে বেশ কয়েকবার যাতায়াত করেছে। তবে ঋদ্ধার সাথে এক জায়গাতে থেকে বন্ধুত্ব করে রুনু জানতে পেরেছে ঋদ্ধা সাধারণ কোনো মেয়েদের মতো নয়। ওর মধ্যে রয়েছে বিশেষ কিছু অলৌকিক ক্ষমতা, বিশেষ কিছু অলৌকিক শক্তি। রুনুকে যে কতবার বিপদের হাত থেকে ঋদ্ধা আগে থেকেই বাঁচিয়ে দিয়েছে। একবার বাসে করে রুনুর তার বাড়িতে আসার কথা ছিল, সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে ঋদ্ধা তাকে আটকে দেয়। পরে শোনা যায় সেই বাসটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। বাসের একটা কেউ বেঁচে নেই। কোন খাবার খেলে কি হবে থেকে শুরু করে রুনুর সামান্য জ্বর, পেট ব্যথা সবটাই কেমন যেন জাদু বলে সারিয়ে দিতে পারত ঋদ্ধা। ঋদ্ধাদের বাড়িতে গিয়েও রুনু দেখেছে তাদের বাড়ির মধ্যে রয়েছে বেশ কিছু অলৌকিক তান্ত্রিক উপাচারের উপকরণ। মাঝে মধ্যে রুনু ঘুমিয়ে পড়ার পর ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কিসের যেন মন্ত্র উচ্চারণ করত। সবকিছুই অজানা কোনো এক ভাষা, সম্ভবত তিব্বতী ভাষা।
হঠাৎ করেই মাঝে মাঝে ঘরের উষ্ণতা প্রচণ্ড কমে যেত। ঘরের ভিতরে কিসের যেন চলাফেরা স্পষ্ট টের পেত। রুনুর তখন বেশ ভয় করত। মাঝে মাঝে ঘরের মধ্যে ও ওদের দুজন ছাড়া অন্য কারো উপস্থিতিও বুঝতে পারত স্পষ্টভাবে। দেওয়ালে কিসের যেন ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পেত সে। তবে ভীষণ কাছের বন্ধু ছিল ঋদ্ধা। মনের সমস্ত কথা থেকে শুরু করে নিজের পূর্বজীবনের প্রেম, ভবিষ্যতের চিন্তা, বাড়ির চিন্তা, সমস্ত কথাই মন খুলে বলা যেতে পারত মেয়েটাকে। ঋদ্ধাও যেন বড্ড খুশি হয়েছিল রুনুকে বান্ধবী হিসেবে পেয়ে। তবে রুনুর কতবার মনে হয়েছে অন্য ঘর নিয়ে নেবে। এই সমস্ত তন্ত্রবিদ্যার সাথে থাকা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তারপরই মনে পড়ে যায় ঋদ্ধার সাবধান বাণীগুলো কতবার তার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। কত জিনিস হারিয়ে গেলে ঋদ্ধা ঠিক তাকে খুঁজে বের করেছে। আর সবচেয়ে বড় কথা, ঋদ্ধার কাজে কত রকমের অলৌকিক শক্তির কত গল্প পাওয়া যায়। ঋদ্ধার ঠাকুমা, মা, দিদা সকলেই এক একজন তন্ত্র শক্তির উপাসক। ওদের ভাষায় শেমান, অর্থাৎ তাদের মধ্যে দেবতা এসে ভর করে তাদের মুখ থেকে দেবতারা কথা বলে। গ্রামে যে কোনো কারোর বিপদে তারা তাদের সাধ্যমতো সাহায্য করত। সারাদিনের কলেজের পর রাতে এসে ঋদ্ধার মুখ থেকে সে সমস্ত কথা শুনতে শুনতে কেমন যেন ভাবনার অতলে তলিয়ে যেতে থাকত রুনু। হঠাৎ একদিন রবিবার দুজনেই কেউ বাড়ি না যাওয়ায় তারা দুজনেই দুজনের ছোটবেলার কোনো কথা বলছিল। হঠাৎ ঋদ্ধা তার ব্যাগ থেকে একটা লাল রঙের শালু মোড়ানো ছোট্ট কাঠের বাক্স বের করে। রুনু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, এটা কি রে? এটা বলতে পারিস প্রাণ ভোমরা। বংশ পরম্পরায় আমাদের পরিবারে চালু রয়েছে সেমেন হওয়া। এই যেমন ধর, আমার ঠাকুমার শাশুড়ি, আমার ঠাকুমা, আমার মা, এরপরে আমার পালা। আমার 22 বছর বয়স হলেই আমি ইচ্ছে মতো অনেক কিছু করতে পারবো। আমার নিজের মা আমাকে এই সমস্ত কাজে শেখাবে। আর এই যে এটা দেখছিস, বলেই বাক্সের ডালাটা খুলে দিল ঋদ্ধা। ভিতর থেকে বেরিয়ে এলো একটা সোনার সুন্দর কাজ করা হাড়। হাড়ের মাঝখানে জলজল করছে একটা সবুজ রঙের পাথর। হাড়ের সৌন্দর্য দেখে মাথা খারাপ হয়ে গেল রুনুর। এই হাড় যে সে হাড় নয়। এই হাড় বাড়ি থেকে কোথাও নিয়ে আসার নিয়ম নেই, কিন্তু আমি তোকে দেখানোর জন্য এটা নিয়ে এসেছি। এই হাড়টি আমার গলায় পরিয়ে আমার অভিষেক হবে। তোকে একটা কথা বলে রাখি রুনু, আমাদের বাড়িতে না মহাডাকিনীদের ভোগ দেওয়া হয়। তাদের ভোগ দিলে তারা গ্রামকে রক্ষা করে আর আমাদেরকে অনেক শক্তি দেয়। তখন আমরা তা দিয়ে মানুষের সাহায্য করতে পারি। কিন্তু ভুল করেও যদি আমরা কোনো মানুষের বিপদ ডেকে আনি, তাহলে সাথে সাথে হয় আমাদের মৃত্যু ঘটবে, না হলে আমাদের শক্তি পুরো নষ্ট হয়ে যাবে। কথাগুলো শুনতে শুনতে রুনু প্রচন্ড রকম উত্তেজিত হয়ে গিয়েছিল। এই যে সাংঘাতিক জিনিস, ডাকিনি কারা? মানুষ এবং ভূতের মাঝে ওরা আরো এক ধরনের জীব। মানুষের মতোই দেখতে হয়, কিন্তু এতটুকু শরীরে দয়া মায়া নেই। রক্তলোভী, কাঁচা মাংস খায়। বদলে যে সাধক বা সাধিকা তাকে ডেকেছে তার উপকার করে আর তার কথা মতো চলে। ভূত ডামর, তন্ত্র মহাডামরি শাখায় এর বর্ণনা রয়েছে। তবে কিছু কিছু ডাকিনী হাকিনী এদের চেহারাও হয় অদ্ভুত রকমের। কারোর ক্ষেত্রে 3টে থেকে 4টে চোখ, 2টো মাথা, টকটকে লাল জিভ, বড় বড় দাঁত। ওদের নিয়ে বলতে গেলে অনেক বলতে হয়। তবে এটুকু বলবো, ওরা প্রচন্ড ভয়ঙ্কর। যেমনি সাধক সাধিকার সমস্ত কিছু কাজ করে দিতে পারবে, তেমনি সামান্যতম ত্রুটি বিচ্যুতিতেও তার জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করবে না। ডাকিনী, হাকিনী, যোগিনী, পিশাচিনী এদের সবার ঊর্ধ্বে রয়েছে মহাডাকিনী। তবে বছরের একটা বিশেষ সময় মহাডাকিনীকে ভোগ দিতে হয়, মহাভোগ। না হলে তার ক্রোধ শান্ত হয় না। না দিতে পারলে তখন যে সাধক বা সাধিকা তাকে ডেকে এনেছে তাকেই কাঁচা অবস্থায় খেয়ে ফেলে। তোর এই হাড়টা কি তাহলে বংশ পরম্পরায় চলে আসছে? এই হাড়টি আমার ঠাকুমার শাশুড়ি মায়ের, তারই গড়া। এর বয়স প্রচুর। সেমেন পরিবার আমাদের তন্ত্র সাধনার আখড়া।
আমরা অন্য জগতের জীবদের সাথেও যোগাযোগ করতে পারি। তবে হারটা কিন্তু যেমন তেমন অলংকার নয়, এর মধ্যে রয়েছে তন্ত্রশক্তির গুপ্ত বীজ মন্ত্র। সেমেনদের গলায় থাকলে তার ক্ষতি সহজে কোনো অশুভ শক্তি করতে পারবে না, তবে অন্য কারোর গলায় পড়লে তাকে মহাডাকিনীর। সেদিন কথাটা পুরোটা শেষ করা হয়নি। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছিল কলেজের উদ্দেশ্যে। তারপর দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। ঋদ্ধাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়ে নিজেও চলে এসেছিল মেদিনীপুর। আর শিলিগুড়ি যায়নি রুনু, কিন্তু বাড়ি আসার সময় সাথে করে নিয়ে এসেছিল ঋদ্ধার সেই সুন্দর হারটা। বড় লোভ পড়ে গিয়েছিল তার হারটার উপর। এমন সুন্দর জলজলে গয়নার উপর কোন মেয়ের না লোভ হয়ে থাকতে পারে। রুনুর মা ঠায় বসেছিল ঘরের মধ্যে। রুনুকে খাটে শোয়ানো হয়েছে, কিন্তু এই যেন তার রুনু নয়, সম্পূর্ণ অচেনা একটা মেয়ে। সকাল থেকে রুনুর মা কেঁদেই চলেছে অনবরত। কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশনে কাজ করছে না। বাড়ির অবস্থা থমথমে। কাল রুনুর মা ফ্রিজ খুলে দেখে ফ্রিজে একটাও মাংস নেই, অথচ রুনুর বাবা গতকাল সকালে 2 কেজি মাংস নিয়ে এসেছিল। অত মাংস একেবারে খাওয়ার মতো মেয়ে রুনু নয়। তাহলে কি কেউ এসেছিল ঘরে? হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মেয়েলি মিহি গলায় কেউ যেন ডেকে উঠল, মহা ডাকিনীর মহাভোগ দিয়ে যা, দিয়ে যা, খাবো রে, খাবো, মহাভোগ খাবো রে, দে, বড্ড খিদে পেয়েছে, দে। গলাটা প্রচণ্ড মিহি হলেও কথাটা শুনে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল রুনুর মা প্রতিমা দেবীর। তিনি এক পর্যায়ে আঁতকে উঠলেন, কিন্তু কথাটা বলা শেষ হওয়ার সাথে সাথেই বিছানার ওপরে একরকম লাফিয়ে ওঠে রুনু। তার পুরো শরীরটা বেঁকে যাচ্ছে ধনুকের মতো। তারপর যা যা দৃশ্য ঘটল নিজের চোখে তা দেখে প্রতিমা দেবীর মুখ দিয়ে আর একটাও কথা সরল না। দেওয়ালে পিঠ ঠেকিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মেয়েকে দেখছিলেন। নিজের মেয়ে বললে ভুল হবে, নিজের মেয়ের আদলে সম্পূর্ণ অন্য একজন, মহাডাকিনী। তিনি দেখলেন রুনুর শরীরটা হঠাৎ ধনুকের মতো বেঁকে যেতে শুরু করেছে, আর শরীরটা ক্রমে শূন্যে উঠে যাচ্ছে কোনো আবরণ ছাড়াই। সমস্ত ঘর জুড়ে একটা পচা আষ্টে গন্ধ ছড়িয়ে আছে, আর খিলখিলিয়ে হাসির শব্দ। ওই শব্দ কোনোভাবেই পার্থিব হতে পারে না, কোনোভাবেই না। এবার রুনুর শরীরটা চারপাশে ঘুরতে থাকে গোল গোল করে, ঠিক যেন সে নাগরদোলায় উঠে চারপাশে ঘুরছে। হঠাৎ করে ঘরের মধ্যে উষ্ণতা কমে গেছে একদম। প্রতিমা দেবীর মনে হচ্ছে তাকে যেন কেউ বরফের ঘরে ঢুকিয়ে দিয়েছে। রুনুর খোলা চুল প্রায় বিছানা স্পর্শ করে আছে। রুনুর চোখের মনে নেই, পুরো সাদা। সম্পূর্ণ শরীর রক্তশূন্য ফ্যাকাশে। বাইরে ততক্ষণে সাংঘাতিক বৃষ্টি শুরু হয়েছে, সাথে প্রবল ঝড়। বিশ্ব চরাচর যেন ভেসে যাবে সেই বৃষ্টিতে। হঠাৎ রুনুর ঘরের একটা দিক থেকে খটখট করে শব্দ আসতে থাকে। প্রতিমা দেবী সেই শব্দ লক্ষ্য করে তাকাতেই বুঝতে পারেন রুনুর আলমারি থেকে ঠকঠক করে শব্দটা আসছে, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে আলমারির পাল্লাটা খোলার জন্য। প্রতিমা দেবী ভয়ে ভয়ে কোনো মতে আলমারির পাল্লাটা খুলতেই আলমারি থেকে বেরিয়ে আসে একটা বহুমূল্য হার, মাঝখানে দামি সবুজ রত্ন বসানো। কিন্তু সেই সৌন্দর্য হারিয়ে গেছে তার ভিতরে জমা হওয়া ছিটে ছিটে রক্ততে। কোনো মতে হারটা হাতে তুলতেই প্রতিমা দেবী দেখতে পান ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সামান্য মঙ্গলীয় ছাপ স্পষ্ট শরীরে। এই মেয়েকে খুব ভালো করে চেনেন তিনি, ঋদ্ধা, রুনুর রুমমেট, কলেজের অন্তঃপ্রাণ বন্ধু। কিন্তু এখানে কেন ওই মেয়ে? প্রতিমা দেবী কিছু বলার আগেই ঋদ্ধা বিড়বিড় করে কি সব মন্ত্র বলে ফুঁ দিয়ে রুনুর দিকে ছুঁড়ে দিতেই রুনু ধপ করে পড়ে গেল বিছানার উপরে।
কাকিমা, আমাকে পুজোর স্থান থেকে কিছু কর্পূর আর সর্ষের তেল নিয়ে এসে দিন, খুব তাড়াতাড়ি। প্রতিমা দেবী খুব তাড়াতাড়ি গিয়ে ঠাকুর ঘর থেকে কর্পূর আর বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে এসে ঋদ্ধার হাতে দিল। ঋদ্ধাকে দেখে এখন আর সেই নরম সরম বাচ্চা মেয়ে বলে মনে হচ্ছে না। তার জায়গায় উস্কো খুস্কো চুলের রাগান্বিত এক মেয়ে লাগছে। গলার স্বরে সেই মিষ্টতা নেই, তার জায়গায় ফুটে বেরোচ্ছে বিরক্ত রাগ আর হিংসা। সর্ষের তেলটা নিজের বাম হাতের তালুতে নিয়ে বেশ কয়েকবার ঘষে তার মধ্যে কর্পূর দিয়ে কি সব যেন মন্ত্রপাঠ করলো সে। তারপর রুনুর খাটের চারপাশে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ছক কেটে দিল। তারপর ঘরের দরজা বন্ধ করে প্রতিমা দেবীর হাতে থাকা সেই মহামূল্য রত্নহারটি নিজের হাতে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। প্রতিমা দেবী কাঁদতে কাঁদতে সবটা বলতে গিয়েও থেমে গেলেন। আমি সবটা জানি কাকিমা, ওর ভালোর জন্যই আমাকে এতটা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। না হলে ও যা বড় পাপ কাজ করেছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু ওর সামনে বিরাট বড় বিপদ। মহাডাকিনী স্বয়ং ওর কাছে এসেছে ওর হাত থেকে ভোগ নেবে বলে। ও ভোগ দিতে না পারলে মহাডাকিনী নিজের ভোগ নিজেই বানিয়ে নেবে, আর সেটা রুমির জন্য মোটেই ভালো হবে না। প্রতিমা দেবীর মাথাটা ক্রমশ ঘুরছিল নিজের মেয়ের ব্যাপারে এসব কিছু শুনতে শুনতে। ঋদ্ধাকে দেখে দুই হাত জোর করে তিনি কাঁদতে কাঁদতে বললেন, ঋদ্ধা, আমার মেয়েকে বাঁচা রে, তুই আমার মেয়েটাকে বাঁচা। কি করেছে কি না আমি কিচ্ছু জানি না, কিন্তু এটুকু আমি বুঝতে পারছি ওর মহা বিপদ ঘটেছে। গলার এই হারটাকে চিনতে পারছেন? এই গলার হারটা তো ওর নয়। এটা কি করে ওর আলমারিতে এলো? আর এতে এই রক্তের ফোঁটাগুলোই বা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইটা আমার হার, রুনু চুরি করেছিল আমার থেকে। এরপর সবটুকু ঘটনা প্রতিমা দেবীকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করল ঋদ্ধা। সবকিছু শোনার পর প্রতিমা দেবী মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই বলতে পারলেন না। সেদিন ওকে সমস্ত ঘটনাটা বললেও পুরো ঘটনাটা বলতে পারিনি। ওই হারের রূপ ডাকিনীদের মতোই প্রচণ্ড মায়াবী, আকর্ষণীয়, অথচ যার হাতে যাবে এর সঠিক ব্যবহার না করতে পারলে তার মৃত্যু নিশ্চিত। ওই হারটা ডাকিনীকে আহ্বান করার। আমরা বংশ পরম্পরায় এর সঠিক ব্যবহারের নিয়ম জানি বলে এই হার আমাদের ছেড়ে অন্য কারোর হাতে যাওয়া মানে মহা বিপদ ডেকে নিয়ে আসা। বছরের একটা নির্দিষ্ট সময়ে মহাডাকিনী তার ভোগ নিতে আসেন, আর সেই সময়টা হলো এটা। কাল যখন আপনারা কেউ বাড়িতে ছিলেন না, ভিখারির ছদ্মবেশে ডাকিনী এসে প্রবেশ করে এই বাড়িতে। রুনু নিজের হাতে তাকে মাংস খাওয়ায়। তারপর সে রুনুর শরীরে আশ্রয় নেয়। আমার 3 দিন পরে 22 বছর বয়স হবে। ততক্ষণে আমার মা আমাকে অভিষেক না করালে তন্ত্রমতে আমি কিছুই করতে পারবো না। কিন্তু অভিষেক করার জন্য সবার প্রথমে প্রয়োজন এই হার। রুনুকে আমি বিশ্বাস করেছিলাম, নিজের বন্ধু বলে ভাবতাম, কিন্তু ও যে আমার এত বড় সর্বনাশ করবে তা আমি কল্পনাতে ভাবিনি। কিন্তু আসল সর্বনাশ তো তারই হলো। আচ্ছা, মহাডাকিনীকে রান্না করে ভোগ প্রসাদ দিলে তিনি তা গ্রহণ করবেন? ইনি কি আমাদের গৃহদেবতাদের মতো নাকি যে ইচ্ছে মতো রান্না করে দেওয়া যায়? এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটা জীব। দয়া মায়া কিচ্ছু নেই, বিভৎস চেহারা, মাংস খাকি আর রক্ত খাকি। ওরা মহাভোগ হিসেবে রুনুকেই বেছে নিয়েছে। ঋদ্ধা প্রথমে একটা গোল চক্র আঁকল, তারপর নিজের হাত কেটে সামান্য রক্ত সেই চক্রের মাঝখানে ফেলে দিল। সাথে সাথেই একগুচ্ছ কালো ধোঁয়া এসে জড়ো হলো সেই চক্রের মধ্যে। এরপর একে একে পাঁঠার মাংস, কাঁচা শোল, মাছ নিয়ে সেই চক্রের মধ্যে ফেলতে লাগলো ঋদ্ধা। তারপর গলায় সেই বহুমূল্য হারটা পরে নিল। সাথে সাথে তার শরীর জুড়ে শুরু হলো প্রচণ্ড একটা জ্বালা পোড়া, কিন্তু তবুও পদ্মাসনে বসে এক নাগাড়ে পাঠ করে চলল তিব্বতী ভাষায় মন্ত্র।
ততক্ষণে রুনু উল্টো হয়ে হাত দুটোয় ভর করে পা উপরে তুলে হাঁটতে হাঁটতে এসে ঋদ্ধাকে চারপাশ জুড়ে প্রদক্ষিণ করছে, কিন্তু সেই কেটে রাখা বলয়ের ভেতরে কিছুতেই প্রবেশ করতে পারছে না। মাঝে মাঝে মুখ থেকে প্রচন্ড হিংস্র গোঙানির একটা শব্দ আসছে। সম্পূর্ণ ন্যাড়া মাথার রুনুকে এই অবস্থায় দেখে সকলেরই ভয় লাগবে, এটাই স্বাভাবিক। ধীরে ধীরে সেই যজ্ঞকুণ্ডের আগুন নিভে এলো। ঋদ্ধা আর সময় নষ্ট করল না, বাটির মধ্যে রাখা রুনুর সম্পূর্ণ চুল ফেলে দিল সেই যজ্ঞকুণ্ডের আগুনের মধ্যে। সাথে সাথে রুনুর মধ্যে শুরু হলো মারাত্মক জ্বালা পোড়া আর ছটফটানি। দুই হাতে নখ দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সে ভেঙে ফেলছে যেন, আর তার সাথে মারাত্মক শব্দে চিৎকার। সমস্ত আকাশ জুড়ে ডেকে উঠছে কাক। যজ্ঞের আগুনটা যখন প্রায় নিভু নিভু, রুনুকে এক হাতে টেনে ধরে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা আটকে দেয় ঋদ্ধা। বাইরে থেকে কেবল মাংস মাছ চিবানোর কর্মর আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ মহা ডাকিনীর আবির্ভাব ঘটেছে এবং সে কাঁচা মাছ মাংস খাচ্ছে। ঋদ্ধা দেখল তার গলায় পড়ে থাকা সেই হাড়ের মধ্যে থেকে রক্তের ফোঁটাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ বিপদ ধীরে ধীরে সম্পূর্ণভাবে কেটে গেছে। সত্যি ভাই, আজকে তুই না থাকলে হয়তো আমি আর বাঁচতামই না। আমাকে ক্ষমা করে দিস ঋদ্ধা। সত্যি সত্যি আমি বড় লোভে পড়ে গিয়েছিলাম এই হাটটার, কিন্তু ওইটা যে আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়াবে তা আমি আন্দাজই করতে পারিনি। আগামী 3 দিন পর তোর জন্মদিন, তোকে অগ্রিম শুভেচ্ছা জানালাম জন্মদিনের। তবে তোকে শুধু আমি একটা কথাই বলবো, আমাকে ক্ষমা করে দিস। আজকে তুই না থাকলে হয়তো আমি বেঁচে থাকতাম না। তোর এই ঋণ আমি কিছুতেই মেটাতে পারবো না রে বন্ধু। ক্ষমা আমি তোকে একটা শর্তেই করব বন্ধু। আমার সাথে এখনই যেতে হবে সোজা দার্জিলিং। আমার বাড়িতে থেকেই আমার জন্মদিন কাটিয়ে সম্পূর্ণ দার্জিলিং ঘুরে তারপরে মেদিনীপুরে তুমি আসবে। বলো রাজি? শুধু দার্জিলিং যাবো না রে বন্ধু, তার সাথে তোকে আমি ভীষণ জ্বালাবো, যাতে তুই আমাকে খুব তাড়াতাড়ি আবার মেদিনীপুর পাঠিয়ে দিস। রুনু এবার কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল ঋদ্ধাকে বুকের মধ্যে। রুনুর চোখ দিয়ে গড়িয়ে পড়া স্ফটিক শুভ্র স্বচ্ছ জল ভিজিয়ে দিচ্ছে ঋদ্ধার জামা কাপড়, গলার হাড়টাকে। ওই যে কথায় আছে না, ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় শক্তি। আজ আপনাদের যাত্রা এখানেই সম্পন্ন হলো। আপনাদের যাত্রার শুভারম্ভ হয়েছিল সুদেষ্ণা ঘোষের মহা ডাকিনীর ভোগকে নিয়ে। সাথে ছিলেন তাপস চক্রবর্তী, রূপা সরকার, সায়নী সামন্ত, চন্দ্রিমা নায়ার, প্রীতি দাস, রূপাঞ্জনা মিত্র এবং তন্নি চ্যাটার্জি। পরের সপ্তাহে আবারও অন্য এক চালকের হাত ধরে নতুন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আমরা হাজির হব। এই মনোরম যাত্রাপথ উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের যাত্রার অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। মহা ডাকিনীর ভোগ, লেখনী সুদেষ্ণা ঘোষ, নিবেদনে অরিন্দম রায় চৌধুরী, সুমন সরকার এবং সেলজা পূজারী সরকার, পরিচালনায় তন্নি চ্যাটার্জি, পোস্টার ডিজাইন ও স্পেশাল এফেক্টস সুমন, অডিও মার্জ রাজদীপ দত্ত, সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র। আপনারা এতক্ষণ শুনছিলেন সুদেষ্ণা ঘোষের মহা ডাকিনীর ভোগ।